This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ছবি দেখাই আপনাদের। বাংলাদেশের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এবার তৈরি মহিলা ব্রিগেড। মালদার সুখদেবপুর সীমান্তে মহিলারা নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই হাতে অস্ত্র তুলে নিলেন। অনুপ্রবেশের চেষ্টা হলেই লাঠি, বঁটি, হাসুয়া হাতে তারা। সুখদেবপুর সীমান্তে এখনো টান টান টেনশন। ওপারের জঙ্গি এপারে চলে আসছে, লাগাতার উস্কানি দিচ্ছে তাদের বিজিবি। মাঝে মধ্যেই বাংলাদেশের দুর্বৃত্তরা সীমান্তবর্তী এপার বাংলা গ্রামে চলে আসছে, তারা লুটপাট চালাচ্ছে, মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠছে। আর তাই এবার নিজেদের সুরক্ষার দায় নিজেদের উপরেই তুলে নিলেন মহিলারা। দলবদ্ধ হয়ে রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা। সীমান্তে অজস্র খোঁড়া হয়েছে মাটির ঢিপি। অনুপ্রবেশের জন্য এই সুড়ঙ্গ খোঁড়ার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। বিজিবির সঙ্গে দলে দলে ভিড় করছে বাংলাদেশি নাগরিকরা। তাই অনুপ্রবেশ রুখতে কয়েক গুণ নজরদারি বাড়িয়েছে বিএসএফও। ছজন জঙ্গলি ছিল, বাংলাদেশি ছিল, তো দিয়ে গেল, এদিকে ঢুকে গেছিল নাকি, তো দেখে তাড়াতাড়ি করলো। হ্যাঁ, সবাই ধাবা দিলাম, কান্টা দিয়ে ধাবা দিলাম, দিয়ে পেলিয়ে গেল। বাধা দিবে না, বাধা তো দিত, একটা যদি অন্যজন যদি আসে তো সবাই মিলে বাধা দিতে হবে। হ্যাঁ, ভারতের সঙ্গে তো লড়তে হবে। হ্যাঁ, সবাই রেডি আছে। ওরা হাইসা আছে, হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি, আসলে আমরা কাটবো কি মারবো। ওরা কি লুটপাট করছিল নাকি? না, এই গম টম সব কাটলো, তারপর কি এই তোমার এই চিৎকার করছে, গ্যাল দিচ্ছে, ধাওয়া দিলেও। তারপর পালিয়েছে ওরা? হ্যাঁ, পালিয়ে গেছে। মানে ওরা মাঝে মধ্যেই আসছে? মাঝে তোমার এই যে আবার সন্ধ্যা পড়লো আবার আসবে, সকালে আসছে। ওদেরকে পাঠাচ্ছে কি? বিজেপি পাঠাবে না, কে পাঠাবে? আমাদের বিজেপি সজাগ আছে, এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না। বিজেপির এক কথা, আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি, বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না। তার ভাড়া দিচ্ছে, অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে, কেন দিবে তারা তার ভাড়া? এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা। আর এদিকে বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে দিল্লির তলব, সাউথ ব্লকের তলব বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে। ভারতীয় রাষ্ট্রদূতকে তলবে 24 ঘন্টার মধ্যেই পাল্টা তলব। সীমান্ত সংঘাতে নিয়ে উদ্বিগ্ন ভারত, সীমান্ত সংঘাতে নিয়ে আলোচনার জন্যই তলব করা হয়েছে নুরুল ইসলামকে। আচ্ছা, পাকিস্তানের কায়দায় এবারে বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধের পথে? সীমান্ত সংঘাতে জিয়ে রেখে জঙ্গি অনুপ্রবেশের ছক। ইউনূস সরকারের একের পর এক পদক্ষেপেই স্পষ্ট হচ্ছে উদ্দেশ্য। সীমান্তের ওপারে তৈরি করা হচ্ছে টানেল, বাংকার। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ কে লাগাতার বাধা দিচ্ছে বিজিবি। কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হবে না, এমন পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিনার আমলে সীমান্ত চুক্তি বাতিলের পরিকল্পনাও সেরে ফেলেছে ইউনূস সরকার। ফেব্রুয়ারিতে বিল পাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই সবকিছুর মাঝখানেই ঢাকার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা আরো এক ধাপ এগোলো। বাংলাদেশে ব্যবসা বাড়ানোর আগ্রহ দেখাচ্ছে পাক ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য বাড়াতে এবার সরাসরি বিমান পরিষেবা চাইছেন পাক ব্যবসায়ীরা। তবে ভিসা জটিলতা, সরাসরি বিমান না থাকায় এতদিন সেই ঘনিষ্ঠতা পূর্ণমাত্রায় সম্ভব হচ্ছিল না। তাই এই সব জটিলতা মেটানোর জন্য রবিবার ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন পাক ব্যবসায়ীরা। বৈঠকে ছিলেন ঢাকায় নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফও। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের সঙ্গে পাক ঘনিষ্ঠতার একাধিক ধাপ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানের করাচি থেকে সামগ্রী সহ আসা জাহাজ চট্টগ্রামে নোঙর করে রাখার ঘটনায় দুই দেশের সখ্যতার নতুন অধ্যায়ে শিলমোহর দিয়েছে। এবার খবর পাকিস্তানের ব্যবসায়ীদের প্রতিনিধি দলকে নিয়ে। আবারও মুর্শিদাবাদে পুলিশের জালে দুই বাংলাদেশ অনুপ্রবেশকারী সুতির বাগশিরাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার। দুজনকে সাহায্যের অভিযোগে মালদার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পেরে বাংলাদেশি পোশাক পাচারের উদ্দেশ্যে তারা যোগাযোগ করে মালদারের ব্যক্তির সঙ্গে। ধৃত দুই বাংলাদেশি নাম মেহবুব আলম এবং অমিত চাঁদ। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ধৃত জামিনুল শেখের বাড়ি মালদা জেলায়। ধৃতদের সঙ্গে আরো কেউ এসেছিল কিনা ওপার থেকে এবার বাংলা ইতিমধ্যেই পুলিশ জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এর পাশাপাশি খবর আছে সোনারপুর থেকে, সেখানেও গ্রেপ্তার এক বাংলাদেশি। বৈকুণ্ঠপুর থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে 5 জন বাংলাদেশিকে। সোনারপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা, কাজ করতেন পোশাক তৈরির কারখানায়, বাড়ির মালিক পলাতক। এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। মানে আপনারা তো প্রতিবেশী, কত বছর ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি 4-5 বছর ধরে আসা যাওয়া করছে, এটাই হচ্ছে। মানে আপনারা জানতেন ওরা বাংলাদেশি লোকজন? মানে জানতো, এবার বাংলাদেশি কি জানি না, এটাও জানো সব কে কি কাজ করছে আমি কি করে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক, বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে, এটা আমরা কি করে জানো। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে তো দেখলাম তো সন্দেহ গেল। আর এবার এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখতেই হচ্ছে। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বাস্থ্য সচিবকে তিরস্কার। মেদিনীপুরে প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্য সচিবের ভূমিকায় অখুশি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর জানিয়ে রাখি আপনাদের, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল, সেই খবর আমরা আগেই দেখিয়েছি। এবার সেই বৈঠকে স্বাস্থ্য সচিবকে তিরস্কার। প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে অখুশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই আপনাদের ছবি দেখাচ্ছিলাম, প্রদেশ কংগ্রেস তারা স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যের স্বাস্থ্য সচিবকে। আরো বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তীব্র ভর্ৎসনা করলেন স্বাস্থ্য সচিবকে? একটু প্রথমেই বিষয়টাকে একটু করি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেননি, বৈঠকটা করেছেন হচ্ছে মুখ্য সচিব। মুখ্য সচিবের সাথে স্বাস্থ্য সচিবের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী নিজে ব্যাপারটায় ক্ষুব্ধ, সেই কারণে তিনি নিজে এই বৈঠকে ছিলেন না, মুখ্য সচিবকে দিয়ে বৈঠকটা করেছেন। কিন্তু সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী আজকে এই বিষয়টা নিয়ে খুবই ক্ষুব্ধ রয়েছেন। বিশেষ করে এই যে স্যালাইন নিয়ে যে একজন মারা গেলেন এবং 3 জনের অবস্থা আশঙ্কাজনক, এবং সেক্ষেত্রে যে সমস্ত মেডিকেল কলেজ থেকে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা থেকেই স্যালাইন যে প্রয়োগগুলো ছিল সেগুলোকে বাতিল করা হচ্ছে, সেই জায়গা নিয়ে আজকে বৈঠক করেন মুখ্য সচিব স্বাস্থ্য সচিবের সঙ্গে। এবং সেখানে মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষুব্ধ এবং মুখ্য সচিবকেও রীতিমতন স্বাস্থ্য সচিবকে ভর্ৎসনা করতে হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী নিজে ক্ষুব্ধ বলে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে দিয়ে বলিয়ে পুরো ব্যাপারটাকে বলিয়েছেন বলে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, যে কি করে এরকম ঘটনা ঘটলো, যেখানে স্যালাইন নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম অভিযোগ আসছিল এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যেটা হলো সেখানে 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু ঘটে গেল এবং 3 জনকে যেখানে আশঙ্কাজনক অবস্থায় গ্রিন করিডোর করে আনার পরেও তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। এরকম পরিস্থিতিতে তদন্ত কমিটি তৈরি করতে হয়েছে। পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ এবং মুখ্য সচিব আজকে স্বাস্থ্য সচিবের সাথে বৈঠক করেন, তারপরে স্বাস্থ্য সচিব এখান থেকে বেরিয়ে যান। কিন্তু একটু পরেই আমরা যেটা জানি যে মুখ্য সচিব একটি প্রেস কনফারেন্স করতে পারেন পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে। তবে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী নিজে প্রচন্ড ক্ষুব্ধ, তবে তিনি নিজে বৈঠক করেননি, মুখ্য সচিবকে দিয়ে বৈঠকটি করিয়েছেন। দীক্ষা, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্য সচিবকে তীব্র তিরস্কার। প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্য সচিবের ভূমিকায় অখুশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তীব্র ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এমনটাই। দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীক্ষা, রাজ্যে বিরোধীরা বারবার এই প্রসূতির মৃত্যুর ঘটনায় আরো 3 জন প্রসূতি তারা এখন আশঙ্কাজনক, তাদের সেই অভিযোগে তারা বারবার নিশানায় তুলেছেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মুখ্য সচিবকে কি কোনো বার্তা দিলেন এই পরিস্থিতিটা, অর্থাৎ রাজ্যের সামগ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিস্থিতি সেটাতে কোনো বদল আনার? দেখো, একটু পরেই মুখ্য সচিব মনোজ পান্ডে নিজে সাংবাদিক সম্মেলন করবেন এবং তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সাংবাদিক সম্মেলন করবেন বলে আমরা জানতে পারছি। ফলে মুখ্যমন্ত্রী তাকে দিয়ে কি বার্তা দেওয়ান সেটাই এখন সময়ের অপেক্ষা। তবে মুখ্যমন্ত্রী নিজে যে পুরো বিষয়টি ক্ষুব্ধ সেটা আমরা প্রশাসনিক সূত্র মারফত আমরা সেই খবর পাচ্ছি। এবং মুখ্য সচিব নিজে আজকে নারায়ণ স্বরূপ নিগম এবং আরো 3 জন আধিকারিক এসেছিলেন স্বাস্থ্য ভবন থেকে, তাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন। কি করে এই যে রিঙ্গার্স যে ল্যাকটেড স্যালাইন সেগুলি কি করে এরকম ভাবে
হাতে মানে যেগুলো দেওয়ার পরে শিশুদের অবস্থা আশঙ্কাজনক হয়ে যাচ্ছে, এবং শুধু আশঙ্কাজনক নয়, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এবং আরো যে 3 জনকে গ্রিন করিডর করে নিয়ে আসা হয়েছে এসএসকেমে, তাদের অবস্থাও খুবই সংকটজনক। ফলে পুরো স্বাস্থ্য ভবনের কোথাও গাফিলতি ছিল কিনা, তার কারণ বারবার এই অভিযোগ করেছে। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। শুধু কি স্যালাইন, আরো রয়েছে, দেখাচ্ছি আপনাদের। আবারও বেআব্রু হয়ে গেল রাজ্যের পঙ্গু স্বাস্থ্য পরিস্থিতি। রায়গঞ্জ মেডিকেলে অমিল হুইল চেয়ার, স্ত্রীর কাঁধে চেপে সিটি স্ক্যান করাতে গেলেন স্বামী। যদিও হাসপাতালে হুইল চেয়ারের কোনো অভাব নেই, রোগীর অপেক্ষা করা উচিত ছিল, দাবি করছেন হাসপাতালের সুপার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একজন অসুস্থ স্বামী, তাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন স্ত্রী। কেন? তার কারণ হাসপাতালে হুইল চেয়ার পাওয়া যাচ্ছিল না। স্ত্রীর কাঁধে চেপে সিটি স্ক্যান করাতে গেলেন স্বামী। যদিও হাসপাতালের সুপার, তার সাফাই, হাসপাতালে হুইল চেয়ারের কোনো অভাব নেই, রোগীর অপেক্ষা করা উচিত ছিল। আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো, এটার কোনো ব্যবস্থা দেখি না। পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি, এখানে হসপিটালে। না, একটাও নাই চেয়ার, দেখছি নাই কোনো ব্যবস্থা নাই। গেটটাতে আবার টোটোটাও থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। তো রুগীটা নামাবো, তারপর তো টোটোটা যাবে। পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একতলায় নিয়ে আসি। হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত। আমরা আবার দেখবো হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করবো, কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে। আসি পরে খবরে। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস নিয়েও তৃণমূলের সংঘাত। পূর্ব মেদিনীপুরে ফের উত্তম বারিক বনাম অখিলগিরি। রাজ্য নেতৃত্বের নির্দেশকে বুড়ো আঙুল উত্তম বারিক গোষ্ঠীর। সুব্রত বক্সির তৈরি করে দেওয়া বোর্ড অফ ডিরেক্টরসের তালিকা খারিজ উত্তম বারিকদের। নতুন প্যানেল জমা দেওয়া নিয়ে তুমুল উত্তেজনা। উত্তম ঘনিষ্ঠ প্রাক্তন চেয়ারম্যান মনোনয়নপত্র তুলতে এলে তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান অখিল অনুগামীদের। জেলার রাজনীতিতে অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত উত্তম বারিক। আমাদের সভাপতি সুব্রত বক্সির কাছে যে নাম হয়েছিল তাতে নিশ্চিতভাবে আমার নামটা ছিল। আমাকে দলের নির্দেশ আছে, আমি তাই নমিনেশন তুলতে এসেছি। রাজনীতি করতে এসেছি, লোকে স্লোগান দিতেই পারে, রাজনীতি করতে এসেছি তো, যাদের অভ্যেস স্লোগান দেওয়া তারা দেবে। আমি আমার দলের নির্দেশে নমিনেশন তুলবো, এই জন্য এসেছি। স্লোগান দিলে দেবে, তো অসুবিধা কি আছে? যা অসাধু ব্যবসায়ী, হ্যাঁ, এখানে অনেক রকম ভাবে দুর্নীতি করেছেন এই ব্যাংকে শুভেন্দু অধিকারীর হাত ধরে। শুভেন্দু যেমন দুর্নীতির সঙ্গে যুক্ত, ওই দুর্নীতিগ্রস্তরাও শুভেন্দুর মদত নিয়ে এখানে নমিনেশন করছেন। দেখা যাচ্ছে লজ্জাও নেই, নিজেদের প্যানেলকে জিতাতে পারেননি এরা, লজ্জা নেই। এরা নিজেদের প্যানেলে একজন করে জিতেছে আর বাকি সব গোহারা হেরেছে, তারপরেও এরা ডাইরেক্টরে যাওয়াতে এসছে। সব মূর্খ অজ্ঞগুলো এসছে, নিজেদের প্যানেলে দাঁড়িয়েছিল। একটা নাম আমি বলছি না, উনি নিজের প্যানেল জিতাতে পারেননি, একা জিতেছে, সে আবার ডাইরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে। রেলের জায়গায় তৈরি আবাস যোজনার একের পর এক বাড়ি ভাঙাকে ঘিরে জলপাইগুড়ির দোমোহনীতে উত্তেজনা। প্রতিবাদে পথ অবরোধ, কিন্তু রেলের জায়গায় কিভাবে আবাসের বাড়ির অনুমোদন? জবাব নেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের কাছে। ময়নাগুড়ি দোমোহনী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্যামল শর্মা সম্প্রতি তার অ্যাকাউন্টে বাংলার বাড়ির যোজনায় 60,000 টাকা এসছে, এবং আসার পর তারা এইভাবে কিন্তু বাড়িতে কনস্ট্রাকশনের কাজ শুরু করেন। যেটা অভিযোগ যে আজকে রেল পুলিশের পক্ষ থেকে এখানে এসেছে, এবং এই যে বাড়িঘর তাদের সম্পূর্ণ কিন্তু এইভাবে আজকে ভেঙে চুড়ে দিয়ে চলে গেছে। এখন প্রশ্ন যে রেলের জমিতে কিভাবে টাকা এলো, এবং যদি আসে তাহলে পরে এই গরিব মানুষদের ঘর এভাবে ভেঙে দেওয়া হলো কেন? এটাই কিন্তু এলাকাবাসীদের প্রশ্ন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, দোমোহনী। আজকে ওরা আসলো, আইসা ঘর ভাঙিয়ে দিল। বললাম যে আমি আমার এগুলা খুঁটি টুটি গুলা খুললে নেই, ছেলেরা খুলতেও আছে, মানলো না। মানে আমরা এই বাবু বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, কোথায় থাকবো? আমার একটা বাসস্থান তো লাগবে, হ্যাঁ? ওখান কোথায় যাবো? কোন আমরা থাকবো কোথায়? এখন রাত্রের বেলা কোথায় ঘুমাবো? সব তো আমাদের ভেঙে দিল, সব শেষ করে দিল। আমি তো একটা অসুস্থ লোক, কাজকর্ম করতে পারি না। সরকার থেকে যাই একটা টাকা দিতে মাথা গুঁজার জায়গাটা আছে হয়তো,
সেটাকে ভেঙে দিল। पुराना स्ट्रक्चर हम लोग कुछ नहीं छेड़े हैं, पुराना कोई स्ट्रक्चर नहीं। उन लोगों का तो घर का रुपया घुसा है, अभी गवर्नमेंट से दिया है। रेल का जमीन में तो कोई रुपया मतलब नहीं दे सकता है ना। अच्छा, तो उन लोगों को तो मिला, तो रेल का जमीन में तो अलॉट हो ही नहीं सकता है। वही हुआ तो इसीलिए तो घर बनाया उन लोगों ने। रेल का मतलब जमीन में नहीं हुआ। वो लोग अभी क्या करेंगे, कुछ बताइएगा वो क्या करेंगे लोग? वो हम नहीं बता पाएंगे ना। অ্যাকচুয়ালি সেটা আমি একটু দেখছি ওনাদের সঙ্গে কথাবার্তা বলে, কথাবার্তা বলে দেখছি কি বিষয়, আমি একটু শুনছি। আপনারাই করছেন, আপনারা পঞ্চায়েত থেকে ইয়ে করেছেন। না, আমি একটু শুনছি, একটু শুনিনি, একটু শুনি ওনাদের সাথে কথা বলি। না না, নোটিশ করেনি, সেটাই আমি আরপিএফ দের বলেছিলাম যে আপনারা ঠিক আছে, আপনাদের জায়গা আপনারা আপনাদের খুশি মতো আপনাদের জায়গা যা খুশি করুন, কিন্তু আপনাদের একবার ইনফর্ম করা দরকার ছিল লোকগুলোকে যে আপনারা 2 দিন টাইম দিচ্ছি কি 4 দিন টাইম দিচ্ছি, আপনারা নিজেই সরিয়ে নিন। কিন্তু কালকে বলে গেছে আজকে এসে ভেঙে দিবে, এটা তো ঠিক না। জঙ্গলে ভিড়ল মইপিটের খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। ঢুলি ভাসানী জঙ্গলে ছাড়া হলো ডোরা কাটাকে। গতকাল রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা হয় কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরার নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘটি। গত 1 সপ্তাহ ধরে লাগাতার লুকোচুরি খেলছিল বন দপ্তরের সঙ্গে। একাধিকবার চেষ্টা করেও বাঘটিকে ধরা যায়নি। অবশেষে রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়, আর আজ ঢুলি ভাসানীর জঙ্গলে বাঘটিকে ছেড়ে দেওয়া হলো। লাশটা দেখুন একবার বাঘের। জঙ্গলে ফিরল মইপিটের খাঁচাবন্দি বাঘ। যে সময় তাকে বন দপ্তরের খাঁচা থেকে ছাড়া হলো সেই মুহূর্তে লাশটা একবার ভালো করে লক্ষ্য করুন। রয়্যাল বেঙ্গল টাইগার আবার ফিরে গেল তার চেনা পরিচিত জঙ্গলে। ফেন্সিং হাতে বলেই গ্রাম এবং জঙ্গলের যে লাগোয়া যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আলাদা করে রাখা গেছে। এখনো কিছু মানুষ নিজেদের কাজের জন্য জঙ্গলে ঢোকেন মাছ কাঁকড়া ধরতে, তারা কোনো সময় জাল কেটে দিচ্ছেন, সেখান দিয়ে বাঘ বেরিয়ে আসছে। তাদের কাছে অনুরোধ করব আপনারা এই ধরনের কাজ করবেন না, এতে সামগ্রিকভাবে গ্রামের মানুষের এই যে অসুবিধাটা হচ্ছে সেটা সেই কারণেই হচ্ছে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, আবারও মইপিঠের জঙ্গল থেকে বাঘ ফিরে গেল নিজের চেনা জঙ্গলে। ঢুলি ভাসানীর জঙ্গলে ছাড়া হলো ডোরাকাটা বাঘটিকে। এতদিন ধরে, গত 7 দিন ধরে লাগাতার বন দপ্তরের কর্মীদের সঙ্গে লুকোচুরি খেলছিল রয়্যাল বেঙ্গল বাঘটি। গতকাল রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়, আর আজ সোমবার বাঘটিকে ছেড়ে দেওয়া হলো ঢুলি ভাসানীর জঙ্গলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই লাফের ছবিটা বারবার আপনাকে দেখাচ্ছি, কারণ রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে খাঁচা থেকে লাফ দিয়ে তার চেনা জঙ্গলে ফিরে গেল। সেই রাজকীয় লাফটা দেখাচ্ছি আপনাদের। বাঘ বারবার কেন চলে আসছে? দেখুন, বাঘের ধর্ম হচ্ছে জঙ্গল থেকে আর একটা জঙ্গলে পেরিয়ে যাওয়া খাবারের সন্ধানে। স্বাভাবিক কারণে ওপারে জঙ্গল এপারে জঙ্গল, ও পেরিয়ে আসবেই। যদি আসতে বাধা পায় সেটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেন্সিং। ওই ফেন্সিংটা এখানে অনেক দুর্বল, মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার জন্য এই ফেন্সিংটাও ঠিকঠাক মানে নেই। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রিপেয়ারও খুব মানে করতে পারছে না ফান্ড নেই বলে। আর যে কারণে জঙ্গল থেকে আরেকটা জঙ্গল এপারে জঙ্গল দেখছে, ও পেরিয়ে আসার যে স্বাভাবিক মুভমেন্ট, সেই স্বাভাবিকভাবেই সে পেরিয়ে আসছে। এটা অনেক দিন ধরেই বাঘটা আসছে যাচ্ছে এরকম করছিল, ওরা খাঁচায় পড়ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রম, লাস্ট 1 মাস ধরে যে ধরনের পরিশ্রম এই কিউআর টিম বলুন, গ্রামের লোক বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলুন, যে পরিশ্রম, সে পরিশ্রমের সুফল হচ্ছে এটা। আপনারা শুনলেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ অনিল মিস্ত্রি তার বক্তব্য। তার আগে জয়দীপ কুণ্ডু তার বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, মইপিঠের খাঁচাবন্দি বাঘ আবার জঙ্গলে ফিরে গেল। গত 7 দিন ধরে এই রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে নাকানি চোবানে খাচ্ছিল বন দপ্তরের কর্মীদের, একই সঙ্গে গ্রামবাসীদের। গোটা গ্রামের জঙ্গলটিকে কার্যত জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, তারপরও বাঘে আনা যাচ্ছিল না। কিন্তু অবশেষে গতকাল রাতে, রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করতে পারে বন দপ্তর। অবশেষে সেই বাঘটিকে আজ ছেড়ে দেওয়া হলো। বাঘ আবারও ফিরে গেল তার চেনা জঙ্গলে।
আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, আবারও বাঘ ঢুকেছে কুলতলির গ্রামে। জাল দিয়ে গ্রাম ঘিরল বন দপ্তর। এবার বাঘের আতঙ্ক কুলতলিয়ার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গোড়ের চক এলাকায়। আরো বিস্তারিত জানবো, সহকর্মী অভিজ্ঞান রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, মাত্র কয়েক ঘন্টা হলো মইপিঠের বাঘকে জঙ্গলে ছাড়া হয়েছে, তার মধ্যে আবারও বাঘের আতঙ্ক। তোমার বাঘের হাত থেকে পরিত্রাণ নেই কুলতলির বাসিন্দাদের। যখন কয়েক ঘন্টা আগে মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের যে গঙ্গার ঘাট, সেখানে খাঁচাবন্দি হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার, যে বাঘটিকে বন দপ্তর ঢুলি কয়েক ঘন্টা আগে তাকে মুক্ত করে দিয়েছে। তারপর পরে কিন্তু জানা যায় যে ঠিক তার পাশে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, অর্থাৎ গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গোড়ের চক এলাকা, সেখানে আজবলমারি 1 নম্বর জঙ্গল থেকে নদী সদরে একেবারে গোড়ের চক গ্রাম, একেবারে গ্রাম আর জঙ্গল লাগোয়া পাশাপাশি সেখানে বাঘ ঢুকে গিয়েছে। এবং ইতিমধ্যেই কুলতলি বিটের বন দপ্তরের আধিকারিক বনকর্মীরা সেখানে চলে এসছে। তারা এই জাল দিয়ে ঘেরার কাজ শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবেই বলা যায় যে এই বাঘটিকে প্রথম দেখতে পেল কারা, কাদের নজরে এলো? স্থানীয় বাসিন্দারা যারা এখানে নদীর চরের এখানে যারা মাছ কাঁকড়া ধরেন এবং যারা এখানে গরু চড়াতে যান, তাদের নজরে আসে এবং পায়ের ছাপ দেখা যায় যে পায়ের ছাপটা কিন্তু একেবারে টাটকা। ফলে সহজেই করে ফেলেন যে বাঘটি কিন্তু কয়েক ঘন্টা আগেই কিন্তু এখানে চলে এসেছে। এবং সাথে সাথে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা ঘটনাটি বন দপ্তরকে জানায়। বন দপ্তরকে জানানোর পর মইপিঠ এলাকায় যারা জাল ঘেরার কাজ চালাচ্ছিল কুইক রেসপন্স টিমের লোকজন এবং আধিকারিকরা সেখান থেকে সরাসরি গোড়ের চক এলাকায় চলে এসেছে। এই মুহূর্তে সেখানে জাল দিয়ে গোটা এলাকা ঘেরার কাজ শুরু হয়ে গিয়েছে। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, যে কোনো মুহূর্তে কিন্তু বাঘ একেবারে যে কোনো সময় বন দপ্তরের কর্মীদের কাছে তার মানে আবারও নতুন চ্যালেঞ্জ, কারণ এই মুহূর্তে আবারও বাঘ ঢোকার খবর আসছে কুলতলি গ্রাম থেকে। ইতিমধ্যেই জাল দিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলেছে বন দপ্তর, নজর থাকবে এই খবরে।